তো আয়ু বলতে চাইছো এসপি নীলাভ জাহির খানের ওয়াইফ তেরানা চৌধুরী নয়, তৌলতা এহসান? আয়ু জসিমের কোলে বসেই বলল, জি আঙ্কেল, সাফওয়ান এহসানের মেয়ে আর বিজনেসম্যান তাসিম এহসানের বোন হচ্ছে তরুলতা এহসান। সাফেদ বলল, তার মানে তরুলতা মেয়েটা তানা চৌধুরী সেজে আছে। তাহলে আসল তানা চৌধুরী কোথায়? আরে বুঝলে না সাফেদ, রাফিজ চৌধুরী চাল চেলেছে। আমরা পালিয়ে যাওয়ার পর সেদিন হয়তো তার মেয়ে মারা গিয়েছে, কিন্তু রাফিজ এই তরুলতাকে কোথা থেকে পেল? সাফেদের কপালে ভাঁজ পড়ল। নিশ্চয়ই এর মধ্যেও কোনো গাপলা আছে বস। তরুলতা এহসান নামটা শুনে জসিমে কিছু একটা মনে পড়ল, কিন্তু সে কিছু বলার আগেই আয়ু বলে উঠল, তরুলতা এহসান সেই মেয়ে যাকে আজ থেকে ১৩ বছর আগে নীলাভ খানের বোন নেহা খানকে খুন করার দায়ে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। কিন্তু আসল ঘটনা হলো তরুলতা এহসান খুনটা করেনি, খুনটা করেছিল জসিম। কথাটা শুনে জসিম আবারও আয়ুকে লিপ কিস করল। বেবি, তুমি আমাকে সেদিন খুন করতে দেখেছিলে। বেবি, নেহাকে খুন করার সময় তোমার চেহারাটা কাপড়টা সরে গিয়েছিল। তরু তোমাকে না দেখলেও আমি তোমাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছিলাম, কারণ তুমি দেখতেই এত হট। কথাটা শুনে জসিম আয়ুকে কোলে তুলে নিয়ে তারপর কোনো দিকে না তাকিয়ে তাকে নিজের বেডরুমের দিকে চলে গেল। সাফেদ জসিমের কার্যকলাপে ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে। এত দেখি বাপের চেয়েও এক ধাপ এগিয়ে। কষ্টটা কি যেন ছিল, ভুলে গেছি আমি। সাফেদ জামশেদকে নিহার আর জসিমের গল্প শোনাতে শুরু করলো। বস, আপনার ছেলের চরিত্র যে ফলের বস আপনার ছেলের চরিত্র যে ফুলের মতো পবিত্র সেটা তো জানেনই। সে যখন তার নানা বাড়িতে থেকে পড়াশোনার নামে আকাম করে বেড়াতো, তখনই নেহা নামের মেয়ের সাথে বরাবরের মতোই সে রিলেশন করে। কিন্তু এক পর্যায়ে এসে নেহা তার আকাম সম্পর্কে জেনে যায়। তখন সে আমাদেরকে ব্যাপারটা না জানিয়েই মেয়েটাকে খুন করে ফেলে। কিন্তু ভাগ্যের জোরে সেদিন কেসটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় আর তরুলতা এহসান নামের মেয়েটা ফেসে যায়। আয়ু সেদিন সবটা দেখলেও জসিম সেখান থেকে কেটে পড়ার সাথে সাথেই আয়ু গিয়ে নিবালাকে ডেকে আনে, আর এভাবেই তরুকে ফাঁসানো হয়েছিল সেদিন। তরুলতা তো বেচারি কিছু না বুঝেই খুনের দায়ে ফাঁসির আসামি হয়ে যায়। বাহ, আয়ু মেটা তো বেশ কাজের। ও সেদিন অজান্তেই আমাদের সাহায্য করেছিল। ভালোই হলো, নীলাভ খান অবধি পৌঁছানোর জন্য তার এক্স আয়ুকে খুঁজে বের করেছিলাম, কিন্তু এতে দেখি মেঘ নাই চাইতে জল। আয়ুর মধ্যে এইবার তেরানা চৌধুরীর রূপে থাকা তরুলতা এহসানকে বধ করব আমরা। সন্ধ্যা 7টা। নীলাভ এদিক সেদিক গাড়ি নিয়ে তরুকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই সে লুকিং মিরর দিয়ে লক্ষ্য করলো দুটো কালো গাড়ি তাকে শুরু থেকে ফলো আপ করছে। সে জানে এরা হচ্ছে তরুর বডিগার্ড। সে তরুকে বডিগার্ড রাখার কারণ জিজ্ঞেস করেছিল, কিন্তু তরুকে তাকে শুধুমাত্র বলেছে যে সেফটির জন্য রেখেছে। কিন্তু তরুর বডিগার্ড তাকেও কোনো গার্ড করছে, সে সেটাই বুঝতে পারছে না। মেয়েটা আমার উপর ক্ষমতা দেখাবে, কিন্তু তার উপর আমি ক্ষমতা দেখালে জেদ ধরবে। সত্যি একটা সাইকো। বাচ্চাদের জন্য ওর উপর জোরও করতে পারি না। জোর করলে যদি রেগে মেগে নিজের কোনো ক্ষতি করে বসে। কিন্তু আজকাল ও আমার রাগটাও বুঝতে চায় না, আমার কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না। কিন্তু যদি আমি ওর কথা মতো না চলি তাহলে জেদ দেখাবে। আজকে একবার পাই ওকে, আর দুটো ঠাটিয়ে চড় মারব, তারপর হাত পা বেঁধে রাখবো যাতে জেদ দেখাতে না পারে। উফ, তা পারবো না ওর সাথে। মেয়েটা যদি নিঃশ্বাস বন্ধ করে রাখে। নীলাভের ভীষণ রাগ উঠছে। সে রেগে মেগে গাড়ি থেকে নেমে গেল। পেছনে দুটো গাড়িও তার সাথেই থেমে গেল। নীলাভ রাগের বশে গাড়ির দুটোর দিকে এগিয়ে গেল। জানালার গ্লাসে নক করতেই গ্লাস থেমে গেল। নীলাভ উকি দিয়ে দেখল কয়েকজন বিশাল দেহী লোক কালো স্যুট বুট পরে গম্ভীর মুখে বসে আছে। নীলাভ গলা পরিষ্কার করে বলল, আপনারা আমাকে ফলো করছেন কেন? নট ইন্টারেস্টেড মা। এমনি তোরও চিন্তা পাগল হয়ে যাচ্ছে। এখন অন্তত আমার ব্রেন ওয়াশ করতে এসো না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। নীলাভ রেগে আছে। তাকে এই মুহূর্তে আর না ঘাটনেই ভালো। আয়ু কিছু বলতে চাইল, সাবিনা তাকে আটকালো। তারপর আয়ুকে কিছু দূরে নিয়ে গিয়ে বলেন। কলিং বেলের আওয়াজ শুনে সাবিনা এগিয়ে যেতে নেয়, কিন্তু তার আগে নীলাভ দ্রুত পায়ে সেদিকে গিয়ে দরজা খুলে দেয়। তরু এসেছে। নীলাভ তরুকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তরু আলতো হাতে নীলাভকে ঠেলে বাড়ির ভিতরে ঢুকে পড়ে।
তারপর কোনো দিকে না তাকিয়ে নিজেদের রুমে চলে যায়। নীলাপ ও তরুর পিছু পিছু রুমে চলে আসে। তরু, সারাদিন কোথায় ছিলে? তরু কোনো প্রকার উত্তর না দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নীলাপ পুরো রুমে পায়চারি করছে। 20 মিনিটের মাথায় তরু শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। নীলাপ রাগী চোখে তরুর দিকে তাকায়। এটা শাওয়ার নেওয়ার সময়? গরম পানি ইউজ করেছিস তো? তরু এবারও কোনো উত্তর দিল না। নীলাপ বুঝতে পারল তখনকার ব্যবহারের জন্য তরু তার উপর রেগে আছে। তাই সে তরুকে আর কোনো কিছুই বলল না, নিজেকেও ফ্রেশ হয়ে এলো। নীলাপ বেরিয়ে এসে দেখলো তরু বিছানার ডান সাইডে উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে শুয়ে আছে। ভুল যে করুক, রাগ দেখানোর অধিকারটা শুধু ওরই আছে। সারাদিন কোথায় ছিল সেটা বলবে না, ওটা নিজেই রাগ দেখাবে। মানলাম ভুল করে একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলাম, সেজন্য সারাদিন বাইরে কাটিয়ে আসবে? মনে মনে কথাগুলো বলে একটা শ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল নীলাপ। কিছুক্ষণ পরে হাতে করে 1 প্লেট খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। তরু এখনও সেম পজিশনে শুয়ে আছে। জাঙ্কুর একটা চেয়ার টেনে তরুর সামনে বসলো। তরুর উদ্দেশ্যে বলল, আমি জানি তুই ঘুমাসনি, ওটা খেয়ে নে। নীলাপের কথাই তরুর কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, একভাবেই চোখ বন্ধ করে শুয়ে রইল। নীলাপ প্লেটটা টি টেবিলের উপর রেখে তরুর বাহু ধরে তরুকে টেনে ওঠাতে লাগলো। তরুর চোখ মেলে তাকাই বাধ্য হয়েই বলে, আমি খাবো না, আমাকে বিরক্ত করো না। খেয়ে নে, বিরক্ত করবো না। বললাম তো খাবো না। আমার বাচ্চারা খাবে, তুই শুধু গিলে ফেলবি, কেমন? নীলাপের কথা শুনে তরু চোখ দুটো ছোট ছোট করে নীলাপের দিকে তাকাই। আমি গিলতেও পারবো না। নীলাপ এবার বেশ বিরক্ত হলো। সে উঠে গিয়ে একটা কাপড় নিয়ে এলো। তরু বুঝতে পারছে না যে নীলাপ কি করতে চাইছে। নীলাপ ফিরে এসে তরুকে অবাক করে দিয়ে তরুর হাত দুটো পেছনে নিয়ে বেঁধে দিল। তরু অবশ্য নীলাপকে আটকাতে চায়নি, সেও দেখতে চায় যে নীলাপ ঠিক কী কী করতে চাইছে। তরুকে বেঁধে রেখে নীলাপ খাবারের প্লেট হাতে তুলে নিল। তারপর একটু ভাত নিয়ে তরুর ঠোঁটের সামনে ধরতে তরু মুখ ঘুরিয়ে নেয়। দেখ তরু, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তরু কিছু বলল না। নীলাপ প্লেটটা রেখে এক হাতে কিছুটা ভাত নিয়ে আরেক হাত দিয়ে তরুর গাল জোড়া চেপে ধরে জোর করে তরুর মুখে ভাত ঢুকিয়ে দিল। কিন্তু নীলাপ তরুর গাল ছেড়ে দেওয়া মাত্রই নীলাপকে অবাক করে দিয়ে তরুর মুখে সব ভাত নীলাপের গায়ের উপর ফেলে দিল। নীলাপ অবাক চোখে তরুর দিকে তাকায়। তরু তো গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। দিন দিনে অনেক অসভ্য হয়ে যাচ্ছিস তরু, এটা কি করলে? তরু চুপচাপ বসে আছে। নীলাপ কিছুক্ষণ শান্ত চোখে তরুর দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। তরু নিজের হাত খোলার চেষ্টা করতে তার হাত খুলে গেল। নীলাপ আগলা করে বেঁধেছিল। তো তৎক্ষণাৎ একটা ডিভাইস বের করে নীলাপের আনা খাবারটার উপর রাখলো, যেটা হচ্ছে পয়জন ডিটেকটিভ ডিভাইস। আয়ু এই বাড়িতে আছে, সেই হিসেবে তরুকে সর্বদা সতর্ক থাকতে হবে। কে বলতে পারে আয়ুও হয়তো ওদের সাথে জড়িত আছে। তরু টেস্ট করে দেখলো খাবারটা পয়জন ফ্রি, তবে তাকে এভাবে সবসময় সতর্ক থাকতে হবে। তরু ডিভাইসটা খাটের পাশে ডয়ারে রেখে দিল। এরই মাঝে নীলাপ হাত ধুয়ে তরুর সামনে এসে বসলো। আচ্ছা সরি বলছি, খেয়ে নে প্লিজ। সারাদিন খেয়েছিস কিছু? তরু এবারও নিরুত্তর। নীলাপ এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিছানায় হাঁটু ঠেকে তরুর ঘাট ধরে তাকে নিজের মুখোমুখি করে। নীলাপ তরুর চোখের দিকে তাকাতেই থমকে যায়। তরুর চোখ দুটো যেন অনেক কিছুই বলতে চাইছে তাকে। তরুর শান্ত শীতল চোখ দুটোই নীলাপের হার্টবিট বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। নীলাপ আর তরুর চেহারার মাঝেকার দূরত্ব খুবই সামান্য। নীলাপ হিসিয়ে বলে, কথা বলছিস না কেন? একটা থাপ্পড় দিয়েছি বলে আমার সব কেয়ারগুলো ভুলে গেলি? তোকে শাসন করার অধিকারটুকু কি নেই আমার? তরু এবার বলে উঠল, তুমি আমাকে মেরে ফেললেও আমার কোনো অভিযোগ থাকবো না, কিন্তু আয়ুর জন্য তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। আর রইল আমার প্রতি তোমার কেয়ারনেসের কথা, তো তুমি তো বলে দিয়েছিলে যে শুধুমাত্র বাচ্চাদের জন্যই তুমি আমার প্রতি এতটা কনসার্ন, তাহলে সেগুলো আমার মনে না রাখাটাই কি স্বাভাবিক নয়? নীলাপ চাপা স্বরে বলল, তুই আমাকে বুঝিস না তরু, একদমই বুঝিস না। কোনটা বুঝিনি আমি? আমি সব বুঝেছি প্রেম। আমি কখনোই অবুঝ ছিলাম না, উল্টো তুমিই আমাকে কখনো বোঝার চেষ্টা করনি। আমি তোমার মনের লাইব্রেরিতে থাকা এমন একটা বই, যে বইটা তুমি অনেক যত্ন করে সবচেয়ে মূল্যবান জায়গায় রেখে তো দিয়েছো, কিন্তু কোনোদিনও পড়ে দেখোনি। তুমি কোনোদিনও জানার চেষ্টা করনি একটা মেয়ে যে কিনা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মেয়েটা তোমার থেকে দূরে থেকে প্রতিটা মুহূর্ত কতটা যন্ত্রণার সাথে পার করেছে। তুমি কোনোদিনও জানবে না সেই পাগল মেয়েটার কতগুলো রাত নির্ঘুম কেটেছে।
তুমি জানতে পারবে না কোনোদিনও মেয়েটা তোমাকে না পেয়ে কতটা ছটফট করেছে, কিভাবে নিজেকে আঘাত করেছে। আমি তোমায় কখনো ভুলে যাইনি লাভ। অপশন থাকা সত্ত্বেও আমি তোমায় কখনো ভুলে যাওয়ার চেষ্টাটুকুও করিনি। কিন্তু তুমি আমায় ভুলতে না পেরে কষ্ট পেয়েছো। এটা আমার দোষ নয় নীলাভ। এটা তোমার কর্মের ফল যে তুমি আমাকে ভুলতে চেয়েও ভুলতে পারোনি। তুমি আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে চেয়েছো, কিন্তু আমিও অবাগী তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলে যেতে চাইনি। কারণ তোমাকে ভুলে যেতে চাওয়া মানে নিঃশ্বাস নিতে ভুলে যাওয়া। তোমাকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। তোমাকে ভুলে যাওয়া মানে তরুর চোখ জোড়া ছলছল করে উঠল, কণ্ঠ রোধ হয়ে আসছে, তবু সে বহু কষ্টে বলতে শুরু করলো। তরু আর কিছু বলতে পারল না। তারা গিয়ে নীলাভ তাদের মাঝেকার দূরত্বটুকু খুঁজিয়ে তরুর অধৈর্যরা নিজের অধরদয় দ্বারা স্পর্শ করলো। ক্রমশই সেটা স্পর্শ গভীর থেকে গভীরতম হলো। তরু আর কিছু বলতে পারল না। তার আগে নীলাভ তাদের মাঝেকার দূরত্বটুকু ঘুচিয়ে তরুর অধৈর্যরা নিজের অধরদ্বয় দ্বারা স্পর্শ করলো। ক্রমশই সেই স্পর্শ গভীর থেকে গভীরতম হলো। এক পর্যায়ে এসে তরুর বন্ধ চোখজোড়া থেকে দুফোঁটা জল গড়িয়ে নীলাভের গালে পড়ে। মুহূর্তে নীলাভ তরুকে ছেড়ে দেয়। আর কিছু বলিস না প্লিজ, আমি নিতে পারছি না এসব। নীলাভ উঠে রুম থেকে বেরিয়ে যেতে নিলে তরু নীলাভের হাত ধরে ফেলে, অন্য হাতে চোখের পানিটুকু মুছে জিজ্ঞেস করে, খেয়েছো? নীলাভ উল্টো দিকে ফিরেই বলল, না। নিজেও খেয়ে নাও আর আমাকেও খাইয়ে দাও। আমিও দুপুর থেকে না খেয়ে আছি। নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেল, ঘুরে এসে প্লেটটা হাতে নিল। তরু এক দৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, চুমুটা আগেই দিলে তোমাকে এত কষ্ট করতে হতো না। আমি বিনা বাক্যে খেয়ে নিতাম। তরুর কথাই কর্ণপাত না করে নীলাভ তরুর মুখে খাবার তুলে দিল। তরু চুপচাপ খাচ্ছে। অ্যাটলিস্ট বাচ্চাদের কথা ভেবে না খেয়ে থাকা উচিত হয়নি তোর। আমার গায়ে হাত তোলার আগে তোমার বাচ্চাদের কথা ভাবা উচিত ছিল। নীলাভ একটা শ্বাস ত্যাগ করলো। আয়ু থেকে দূরে থেকো। নীলাভ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। খাওয়া দাওয়া শেষ করে তারা শুয়ে পড়ল। প্রতিদিন তরু নীলাভকে জড়িয়ে ধরে ঘুমালো। আজকে তরু উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। নীলাভ অবশ্য কিছুই বলেনি, কিন্তু রাত যত গভীর হচ্ছে তার বিরক্তিও ততই বেড়ে যাচ্ছে। তরু তো একইভাবে শুয়ে আছে, একটু নড়াচড়া পর্যন্ত করছে না। নীলাভ ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছে না। সে বুঝতে পেরেছে তরু তার অভ্যাসে পরিণত হয়েছে, তাই তরু না জড়িয়ে ধরা অবধি তার ঘুম আসবে না। নীলাভ ভাবল তরু হয়তো ঘুমিয়ে গেছে, তাই সে তরুর দিকে ঘুরে আলতো হাতে তরুকে জড়িয়ে ধরে। তখনই তরু তার দিকে ঘুরে তাকায়। নীলাভ থতমত খেয়ে গেল, হাত সরিয়ে নিতেই যাবে, কিন্তু তার আগেই তরু তার হাত ধরে ফেলে। তরু পুরোপুরি নীলাভের দিকে ঘুরে গেল, তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ঘুমোচ্ছ না কেন? নীলাভ একটা শ্বাস ত্যাগ করে বলল, জানি না কেন, তবে ঘুম আসছে না। তরু নীলাভের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও, কালকে তো অফিসও আছে। নীলাভ কিছু না ভেবেই বলে ওঠে। তুই আজকে উল্টো দিকে ফিরে চলি কেন? তরু কয়েক সেকেন্ড নীরব থেকে বলে উঠল, আর মাত্র কয়েকটা দিন, তারপর তোমাকে তো আর জড়িয়ে ধরার সুযোগ পাবো না। তাই এইভাবে ঘুমানোর চেষ্টা করছি। তুই কি বুঝলি? পারবি ঘুমাতে? ঘুমাও, এই পর্যায়ে এসে আর আমাকে নিয়ে ভাবতে হবে না। বলেই তরু অন্যদিকে ঘুরতে যাবে, কিন্তু তার আগে নীলাভ তরুকে আলতো হাতে নিজের কাছে টেনে নেয়। তরুর হাত দুটো নিজের গায়ের উপর রেখে তরুর মাথা নিজের বুকের সাথে চেপে ধরে। তরু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে একটা বড় নিঃশ্বাস নিল। নীলাভের শরীর ঘ্রাণ বর্বরের মতোই তাকে পুরোপুরিভাবে শান্ত করে দিয়েছে। নীলাভের বুকে মাথা রাখার সাথে সাথে সে আলাদা একটা শান্তি অনুভব করে, যেটা সে আর কোথাও পায় না। এই একটাই এমন জায়গা রয়েছে যে জায়গার ভাগ সে পুরো দুনিয়ার বিনিময়েও কাউকে দিতে পারবে না। কিছুক্ষণ পর নীলাভ বলে ওঠে, তরু, একটা কথা বলবো তোকে, শুনবি? তরু মন্ত্রমুগ্ধের নাই বলে ওঠে। বলো প্রেম। তরুর হাসকি ভয়েস শুনে নীলাভের শরীর হিম হয়ে যাবার উপক্রম, তবুও সে নিজেকে কন্ট্রোল করে বলে ওঠে, তুই শুধু একবার মা বাবার ভাইয়ের সামনে স্বীকার করে নিবি যে তুই আবুকে খুন করেছিলি, কিন্তু তার জন্য তুই অনুতপ্ত। তাদের কাছে ক্ষমা চেয়ে নেবে, বাকিটা আমি দেখে নেব। কথাটা শুনে তরু যেন জমে গেল। নীলাভের কথাটার মানে পুরোপুরিভাবে বোধগম্য হতেই তরু তড়িৎ গতিতে নীলাভের থেকে দূরে সরে যায়। নীলাভ টেবিল ল্যাম্প জ্বালিয়ে তরুকে পুনরায় নিজের কাছে টেনে এনে বলে, তুই কি আমার সাথে থাকতে চাস না?
তরুর চোখ জোড়া ইতিমধ্যেই রক্তবর্ণ ধারণ করেছে। সে নিজের বাহু থেকে নীলাপের হাত ছাড়িয়ে বলে ওঠে, অসম্ভব। আমি যেটা করিনি সেটার জন্য কেন ক্ষমা চাইবো? নীলাপের রাগ মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, তবু সে নিজেকে কন্ট্রোল করে তরুর মুখোমুখি বসে আছে। তরু, বারবার খুন করিস নি বলে সেটা সত্যি হয়ে যাবে না। তার চেয়ে তুই স্বীকার করে নে, ক্ষমা চেয়ে নে। আমি কথা দিচ্ছি, কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না। নীলাপের কথা শুনে তরু পাগলের মতো হাসতে লাগলো। হাসির মাঝেই বলতে লাগলো, তুমি যখন মনে প্রাণে বিশ্বাস করো যে তোমার বোনকে আমিই খুন করেছি, বলেই তরু থামলো। তারপর কঠিন গলায় বলে উঠল, তাহলে আমাকে শাস্তি দাও, মেরেই ফেলো আমায়। নীলাপ অসহায় চোখে তরুর দিকে তাকালো। তুই কেন বুঝতে পারছিস না? বোঝার চেষ্টা কর প্লিজ। তরু এবার একটু জোরেই বলে ওঠে, কি বুঝবো আমি? তুমি যখন বিশ্বাস করো যে আমি খুন করেছি, তাহলে আমাকে বাঁচাতে কেন চাইছো তুমি? খুনিদের কি আদৌ বেঁচে থাকার অধিকার আছে? তার উপর নিজের বোনের খুনিকে কেন বাঁচাবে তুমি? নীলাপের গলা শুকিয়ে এলো। সে ভাঙ্গা কণ্ঠে বলতে লাগলো, তুই খুব ভালো করে জানিস যে কেন আমি তোকে বাঁচাতে চাইছি। হ্যাঁ, এটা করার কারণে হয়তো আমার বোন ন্যায় বিচার পাবে না, কিন্তু তুই তো ক্ষমা চেয়ে নিবি, তাই না? ক্ষমা চাওয়ার থেকে ক্ষমা করা যদি উত্তম হয়ে থাকে, তাহলে আমার আপু সহ বাড়ির সবাই তোকে ক্ষমা করে দেবে। অন্তত আমার বাচ্চাদের জন্য হলেও তুই সেই দিন যেমন স্বীকার করেছিলি, এবারও করে নেবে আর ক্ষমা চেয়ে নেবে। প্লিজ রাজি হয়ে যা। ইটস রিডিকুলাস। তুমি সেই দিন আমাকে ব্ল্যাকমেইল করে স্বীকার করিয়েছিলে। তুমি বলেছিলে না হলে তুমি নিজের চোখ তুলে ফেলবে, তাই আমি স্বীকার করতে বাধ্য হয়েছিলাম। নইলে আমি এমন কিছু কেন স্বীকার করব যেটা আমি করিনি? নীলাপ তরুর মুখটা দুহাতের আজলাই নিয়ে বলে, তুই আমার ভালোবাসা চাস না? তুই কি চাস না আমার সাথে আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা স্বাভাবিক লাইফ লিড করতে? তরু নীলাপের হাত সরিয়ে দেয়। এরকম কেন করছিস? আমি শুধু সত্যিটা প্রমাণ করতে চাই, যাতে আমাকে ঘৃণা করতে না পারার কারণে তুমি নিজেকে না ঘৃণা করো, যাতে তোমার বাচ্চাদের শুনতে না হয় যে তাদের জন্মদাত্রী একজন খুনি ছিল। এর বাইরে আমি আর কিছুই চাই না। তরু কথাগুলো শুনে নীলাপ আশাহত হলো। সে আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। তরুও তাকে আটকালো না। বেশ অনেকগুলো দিন কেটে গেল। নীলাপ আর তরুর মাঝিকার সম্পর্ক এখন আর মসৃণ নয়। নীলাপ সেদিনের পর বেশ কয়েকবার তরুকে রাজি করাতে চেয়েও পায়নি, যার জন্য তার এবার খারাপ লাগছে। সে তরুকে কিভাবে নাহিদসহ তার ফ্যামিলির হাত থেকে বাঁচাবে সেটা সে বুঝতে পারছে না। যেখানে তরুর বাঁচার কোনো চেষ্টা নেই, তার উপর আয়ু আর জহুরা তো আছে। আয়ু কম চেষ্টা করেনি নীলাপ আর তরুর মাঝে ঝামেলা সৃষ্টি করার, কিন্তু নীলাপ তাকে তেল পরিমাণও সুযোগ দেয় না, তার কথাই শোনে না। নীলাপ বর্তমানে শুধু তরুকে নিয়ে চিন্তা করে। আয়ুর কাহিনী দেখার টাইম তার হাতে কই। তরু ইদানিং মাঝে মাঝে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়, যেটা নীলাপের অজানা নয়। 8.5 মাসের পেট নিয়ে তরু যে কেন বাইরে বের হয় সেটাই নীলাপ বুঝতে পারে না। এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই তরু আর তার মাঝে ঝগড়া লেগে যায়, কিন্তু তরু তাকে কিছুই বলে না। এই সময় আবার নীলাপের কাজের প্রেশারও বেশি। তরু কখন কখন বাড়ি থেকে বের হয় সেই সম্বন্ধে তার পুরোপুরি ধারণা থাকে না। এসবে এবার বিরক্ত হয়ে নীলাপ নিজের চাকরি ছেড়ে দিতে চাইছে। নীলাপ সন্ধ্যা 7টার দিকে বাড়িতে ফিরে আসে, কিন্তু তরু তখন বাড়িতে ছিল না। নীলাপ তরুকে কল দিল, বরাবরের মতোই তার ফোন বন্ধ বলে। নীলাপ এসবে এবার খুব বিরক্ত হচ্ছে। এমনি অফিসে এত এত প্রেশার তার লাইফটাকে অর্ধেক হেল করে দিয়েছে। তার উপর এই তরুর তাকে টেনশন দিয়ে মেরেই ফেলবে হয়তো। নীলাপকে ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে থাকতে দেখে আয়ু শয়তানি হেসে তার সামনে এসে বসলো। তারপর আফসোসের স্বরে বলতে লাগলো। নীলাপ রাগী চোখে আয়ুর দিকে তাকাই। তোমার কি আমার কানে কাছে এসে ঘ্যান ঘ্যান করা ছাড়া কোনো কাজ নেই? যখনই দেখবে আমি বসে আছি তখন এসে শুরু হয়ে যাও। তা বলি অনেকদিন তো হলো, এবার অন্তত নিজেদের বাড়িতে গিয়ে আমাদেরকে উদ্ধার করো। অন্য করে বাড়িতে এতদিন থাকতে নিজেদের কাছে তো খারাপ লাগার কথা। আয়ু কিছু বলতে যাবে, তার আগেই সাবিনা এসে বললেন, তুই ওকে এসব কি বলছিস নীলাভ? ও আমার বোনের মেয়ে, কম নিজের মেয়ে বেশি। সেই হিসেবে এটা ওর নিজেরই বাড়ি, ও যতদিন খুশি ততদিন থাকতে পারে। নীলাপ ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। সে থাকুক গিয়ে, আমার কানে কাছে এসে ঘ্যান ঘ্যান করে কেন? আর তুমি আবার কবে থেকে আয়ুকে চোখে হারাচ্ছ মা? যবে থেকে বুঝতে পারলাম আমিও মানুষ চিনতে ভুল করি, তবে থেকেই আয়ুকে চোখে হারাচ্ছি। দেখ না, যেই মেয়েকে এত ভালো ভেবে বাড়ির বউ বানালাম, সেই মেয়েটাই আমাদের কিভাবে নাজেহাল করে ছাড়ছে।
আয়ু আর যাই হোক ওই মেয়ের মতো ডাইনি নয়। তাছাড়া তুই আয়ুকে বিয়ে করবি বলে প্রতিজ্ঞা করেছিলি। আমি তো ভাবছি ওই মেয়ের ছায়াও এ বাড়ি থেকে সরলেই আমি তোর আর আয়ুর বিয়ে দিব। কথাটা শুনে নীলাপের ভীষণ রাগ উঠল, তবুও সে রাগটা চেপে রেখেই ঠান্ডা কণ্ঠে বলল, ভুলেও না মা, এই কথাটা আর ভুলেও ভেবো না, আর ভাবলেও আমার সামনে বলার মতো ভুল করো না। একবার তোমার জোরে জোরেতে তরুকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি, কিন্তু দ্বিতীয়বার আর আমাকে বাধ্য করতে পারবে না। তুই না বললেই হবে। আমার নাতি বা নাতনি অবশ্যই মায়ের দরকার হবে। মা একজনই হয়, সে ছাড়া অন্য কেউ কখনোই মা হতে পারে না। ওদের কথা তুমি যদি সত্যিই ভেবে থাকো, যদি মনে হয় যে বাচ্চাদের মায়ের প্রয়োজন হবে, তাহলে ওদের আসল মাকে ওদের সাথে থাকতে দিও। নীলাপের কথাটা শুনে সাবিনা অবাক চোখে নীলাপের দিকে তাকালেন। তুই ঠিক কি বলতে চাইছিস আমি বুঝতে পারিনি। তবে এই মেয়ে কারো মা হওয়ার যোগ্যতা নয়। তোর মনে নেই কিভাবে অ্যাবর্শন করে ফেলতে চাইতো? ওর চাইতে আয়ু আমার নাতির নাতনির ভালো মা হতে পারবে। ভুল জানো তুমি, মা কখনো ভালো বা খারাপ হয় না, মা মাই হয়। আর আমরা এটা কখনো অস্বীকার করতে পারবো না যে তোরই আমার বাচ্চাদের একমাত্র মা। আয়ু মাঝখানে বলে ওঠে। এই জন্মই সম্ভব নয়। কথাটা বলে দরজার দিকে তাকাতে নীলাপ তরুকে দেখতে পেল। দরজা আনলক থাকায় তরু অনেক আগে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল, তবে তাদের কথা শুনে তরু সেখানেই দাঁড়িয়ে যায়। তরুর পরনের লাল রঙের লুজ লং টপস আর হলুদ রঙের প্লাজো। তোর এক হাত নিজের উঁচু পেটের উপর রেখে শান্ত চোখে তাদের তিনজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নীলাপ একটা শ্বাস ত্যাগ করে তরুর দিকে এগিয়ে গেল। তরু, কয়টা বাজে এখন? তরু ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে এখন 8:23। 8:23 বাজে। আমি জানি, যদি আমি জিজ্ঞেস করি যে কোথায় গিয়েছিলে, তাহলে তুই ঝগড়া করবে আমার সাথে। তবু অন্তত একবার নিজের শারীরিক অবস্থার কথাটা ভাব। এই অবস্থায় বাইরে ঘোরাঘুরি করা কতটা সেফ? আমার কাজ আছে, যেতেই হবে। তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাদের কিছু হবে না। তরু ওয়াশরুমে যেতে নেবে, তখনই নীলাপ বলে ওঠে। ভাবছি সিআইডি চাকরি ছেড়ে দেব, তুই কি বলিস? নীলাপের কথা শুনে তরু ভুরু কুচকে তাকাই। এটা তো তোমার লক্ষ্য ছিল, তাহলে হঠাৎ কি হলো যে তুমি চাকরিটা ছেড়ে দিতে চাইছো? কি হবে সিআইডি চাকরি করে যদি বউয়ের খবরটাই না রাখতে পারি? চাকরিটা ছেড়ে দিয়ে ভাবছি বউয়ের পার্সোনাল ড্রাইভার হয়ে যাব। সে যখন যেখানে যেতে চাইবে তখন তাকে সেখানেই নিয়ে যাব। এতে করে আর আমাকে তার টেনশনে মরতে হবে না। তোমার টেনশন করার কারণটা কি? আমি তো বললাম যে বাচ্চাদের কিছুই হবে না। আমি কালকে ছুটি নিয়ে আসবো, আর তা না হলে চাকরি ছেড়ে দেব। কেন জেদ করছো? তুই বুঝতে পারছিস না যে কেন জেদ করছে? তোর ডেলিভারির ডেট ঘনিয়ে আসছে। আমি জানি না তো সেই মুহূর্তে আমি দূরে থাকি। তরু আর কিছু বলল না। এমনিতেই তার কাজ শেষ, বাকি কাজ ডেলিভারি পরেই করবে বলে ঠিক করেছে। তার শরীরটাও বেশি ভালো নেই। তরু নীলাপকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। নীলাপ ঘুমায়নি, সে জানে না কেন, কিন্তু তরুকে হারানোর ভয়ে সে সর্বদাই তটস্থ থাকে। নীলাপ তরুর পেটের উপর হাত রাখলো। সে প্রায়ই এমন করে। বেবিদের নড়াচড়া অনুভব করতে তার ভীষণ ভালো লাগে। প্রত্যেকবারের মতো এবারও নীলাপ বেবিদের নড়াচড়া অনুভব করলো, মনে মনে বলল। পরের দিন বিকেলবেলা জিদান সবে মাত্র ঘুমিয়েছে। যার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিদানের পাশেই শুয়ে পড়ল। ছেলেটার জন্য সারা রাত তার ঘুম হয় না। কিছুক্ষণ পরপরই কান্নাকাটি শুরু করে। তরু লাঞ্চ করে অনেকক্ষণ শুয়েছিল, কিন্তু ঘুমাতে পারেনি। কয়েকদিন ধরে তাকে অনেক বেশি কাজ করতে হয়েছে, যার দরুন সে আজকে অনেক ক্লান্ত। নীলাপ কিছুক্ষণ আগে কল দিয়ে বলে দিয়েছে সে অনেক দিনের ছুটি নিয়েছে আর আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। তরু রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। কিছুক্ষণ যেতেই তরু খেয়াল করলো আয়ু রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। আয়ুর সাথে তার মা সানাও আছে। তরু কিছু বলল না, কিন্তু তরুকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আয়ু একটু অবাকই হলো, কারণ সে আসার পর থেকে তরুকে ড্রয়িং রুমে বসতে দেখেনি। তরু সারাদিন নিজের রুমেই কাটায়। আয়ু তরুর সামনে দাঁড়িয়ে বলল। নিজের না, তোদের জীবনের শেষ দিনগুলো গুনছি আমি। সানা বলল। তুমি কি বললে? বললাম আপনার মেয়ের থেকে দূরে থাকুন, নয়তো ওর সাথে সাথে আপনারও কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তরুর কথা শুনে সানা গলা উঁচু করে সাবিনাকে ডাকতে লাগলো। আপা, ও আপা, কোথায় তুমি? শুনে যাও না তোমার গুণধর ছোট বউ আমার সাথে কিভাবে কথা বলছে। সানা চিৎকারে সাবিনার সাথে সাথে জোহরা আর যারাও এলো। সাবিনা জিজ্ঞেস করলেন, কি হয়েছে সানা? আয়ু বলল। দেখলে আপু, মেয়েটা কিভাবে কথা বলছে?
আয়ুর কথা শুনে সাবিনা অবাক চোখে তরুর দিকে তাকালেন। তরু তো রিল্যাক্স মোডে বসে বসে ফোন চাপছে। সাবিনা তরুর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এই তুই আমার বোন আর মেয়েকে কি বলেছিস? তরু ফোনটা সাইডে রেখে সাবিনার দিকে তাকিয়ে বলল, শাশুড়িজি সেটা বরং আপনি ওনাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমি বললে তো আবার আপনি সেটা বিশ্বাস করবেন না। যারা বলল, আপু তুমি বলো ওনারা তোমাকে কি বলেছে? আরে যারা, আমি তো আর আয়ুর মতো ন্যাকামো করে বলতে পারবো না। সেই জন্য আমার কথা আবার শাশুড়িজির পছন্দ হবে না। জোহরা নাকমুখ কুচকে বলেন, কি অসভ্য মেয়ে রে বাবা! হ্যাঁ রে তরু, শাশুড়ির সাথে কেউ এভাবে কথা বলে? দেখেছিস যারা, আমি এতটুকু বললাম সেটাও তোর মায়ের পছন্দ হলো না। আরো কিছু বললে তো উনি বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে। আমি সত্যিই চাই না রে যে তুই আমার মতো মা হারা হয়ে যাস। সানা বলল, অবশ্যই দেখেছে, আমার শাশুড়িজি আপনার মতো কানা নাকি, যে কিনা নিজের মেয়ের কুকর্মগুলো দেখতেই পাচ্ছে না। বলি কি, মেয়েকে সামলান, এই তরু কিন্তু বারবার ওকে ছেড়ে দেবে না। সাবিনা এবার না পেরে বলেন। তরু চুপ কর, নইলে এক থাপ্পড়ে গাল ফাটিয়ে ফেলবো। সাবিনার ধমকে তরু চুপ হয়ে গেল। সানা বলল, আমার ভাবতেই অবাক লাগছে আপু, তুমি এইরকম একটা মেয়েকে নীলাভ বাবার জন্য কিভাবে পছন্দ করলে? এই মেয়ে নির্ঘাত একদিন তোমাদের সবাইকে বিষ খাইয়ে মেরে ফেলবে। তরু তর্ক করে উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলে উঠল, সেটা অবশ্য আপনার মেয়ের থেকে শিখতে হবে, কারণ গত 1 মাসে একবার দুবার নয়, ও আমাকে সহ বাড়ির সবাইকে 5বার পয়জন দিয়ে মারতে চেয়েছে। কথাটা শুনে উপস্থিত সবাই থমকে গেল। আয়ু নিজের মায়ের দিকে একবার রাগি চোখে তাকিয়ে সাবিনার উদ্দেশ্যে বলে, খালামণি দেখলে তরু আমাকে কিভাবে ব্লেম করছে? সাবিনা বিরক্তমাখা কণ্ঠে বলেন, তরু উল্টাপাল্টা বকছিস কেন? আমি বললেই উল্টাপাল্টা, আর আয়ু বললেই সেটা ভালো লাগে আপনাদের কাছে, তাই না? ওকে, বিশ্বাস করতে হবে না। তরু আয়ুর উদ্দেশ্যে বলল, চেষ্টা চালিয়ে যা আয়ু, তুই যত বেশি চেষ্টা চালাবি তত বেশি তোর জীবনের আয়ু কমে আসবে। সো বেস্ট অফ লাক। বলে তরু নিজের রুমে চলে গেল। আয়ু খানিকটা ভয় পেল, তার আচরণের মাধ্যমে ভয়টা প্রকাশ করল না। সাবিনা বললেন, বাদ দে আয়ু, এই পাগল মেয়েটার কথা সিরিয়াসলি নিস না। তুই কোথাও যাচ্ছিস নাকি? আমার একটা ড্যাশিং শোতে অডিশন আছে, আমি সেখানেই যাচ্ছি খালামণি। বলে আয়ু বেরিয়ে গেল। আয়ু বাড়ি থেকে বের হতে একটা কালো রঙের গাড়ি আয়ুকে নিয়ে চলে গেল। তরু নিজের রুমে বসে থেকে গ্রুপে মেসেজ দিল। ও বেরিয়ে গেছে। বিভান রিপ্লাই করলো, ওকে, তুই নিজের খেয়াল রাখিস। তোরাও নিজেদের খেয়াল রাখিস। তরু হায়দার ম্যানশনে ঢুকিয়ে দেখল সেখানে পরিস্থিতি থমথমে। জমশেদ সাফেদের দিকে গান পয়েন্ট করে বলল, ওরা কি করে এতগুলো মেয়েকে নিয়ে গেল? তুই কোথায় ছিলি তখন? সাফেদ হাত জোর করে বলল, বস, আপনি মাথা ঠান্ডা করুন। আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে ওরা জাহাজ থেকে মেয়েগুলোকে সারিয়ে নিয়ে গেল। তা তুই বুঝতেও পারবি না সাফেদ। জমশেদ এবার আয়ুর দিকে তাকিয়ে বলল, তুই ভাই কি করেছিস ওর বাড়িতে থেকে? মেয়েটাকে এখন পর্যন্ত মারতে পারলি না? আয়ু সোফার দিকে তাকিয়ে দেখল জসিম টেনশন ফ্রি হয়ে ড্রিঙ্কস করছে। আয়ু বাছের জন্য জসিমের কাছে চলে গেল। জমশেদ এবার পুনরায় সাফেদের দিকে তাকালো। যেহেতু তুমি আমাকে এই পর্যন্ত অনেক সাহায্য করেছো, তোমাকে এবারের মতো ছেড়ে দিলাম সাফেদ। তবে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করো, না হলেও আমি হয়তো রাগের মাথায় তোমাকে খুন করে ফেলবো। সাফেদ একটা ঢোক গিলে বলল, জি বস, আপনি আমাকে আরেকটু সময় দিন, ওদের সবাইকে আপনার পায়ের কাছে এনে ফেলবো। যারা ধীর পায়ে তরুর রুমে দরজায় নক করে। তার কোলে জিদান ঘুমিয়ে আছে। ছেলেটাকে একা রুমে রেখে আসাটা ঝুঁকিপূর্ণ ছিল। উঠে কান্নাকাটি করবে, যাতে সবাই তাকে খোঁজাখুঁজি করবে। এ কারণে সে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে চলে এসেছে। তরু উঠে দরজা খুলে দিতে যারা ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। যারাকে দেখে তরু সিরিয়াস কণ্ঠে বলে, আয়ুকে ওটিতে নেওয়া হয়েছে। সানা কেঁদে চলেছে। সাবিনা বোনকে সান্ত্বনা দিচ্ছে। নীলাভ শুধু পায়চারি করছে। নাজমুল আর নাহিদ এসে পৌঁছালেই চলে যাবে সে। ডক্টর আয়ুর কেবিন থেকে বেরিয়ে এসে বলেন, ক্ষতটা গভীর না হওয়াতে পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়েছে। ওনার জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখা করতে পারেন। ডক্টরের কথা শুনে সানা আর সাবিনা আয়ুর কাছে চলে গেলেন। এরই মাঝে নাহিদ আর নাজমুল এসে গেছে। নাজমুল বলেন, কিরে নিলাম, কি শুনলাম এগুলা? আয়ু কেমন আছে এখন? তোমরা বরং গিয়ে দেখো বাবা, আর কি করেছে, কেন এভাবে করেছে সেটা আমার থেকে আয়ু ভালো বলতে পারবে। আমি চলে যাচ্ছি। নাহিদ বলল,
সে কি কোথায় যাবি? নীলাপ কিছু বলবে তার আগে সাবিনা বেরিয়ে এসে বলেন, নীলাভ, আয়ু শুধু তোর কথাই বলছে, তোকেই দেখতে চাইছে। তুই একটু ওর কাছে জানা। নীলাপ রাগী চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ওর লেখাপড়াগুলো পড়ার পরেও আমাকে ওর কাছে যেতে বলছো? সানা বলে ওঠেন। সরি আন্টি, তবে আমি ওকে কখনোই ভালোবাসতাম না। নাহিদ নীলাপের কাঁধে হাত রেখে বলল, ও আমাদের খালাতো বোন নীলাভ, সেটা ভুলে যাস না। সেই সাথে তোরা একসাথে বড় হচ্ছিস, অন্তত সেই জন্য যা। নীলাপ কিছু বলতে যাবে তার আগে সবাইকে চমকে দিয়ে সানা নীলাপের পা ধরতে যাবে, কিন্তু নীলাপ সরে যায়। আন্টি, এসব আপনি কি করছেন? সানা কানা জড়িত কণ্ঠে বলেন। সাবিনা গিয়ে সানাকে সামলায়। নীলাপের মন কিছুটা নরম হয়ে এলো। সে আয়ুর কাছে যেতে রাজি হয়ে যায়। সে সময় লিজা নার্সের পোশাক পরে খাবার নিয়ে আয়ুর কেবিনে প্রবেশ করে। তার কাছে স্পাই ক্যামেরা ছিল, যেটার মাধ্যমে তোর সব কিছুই দেখতে পাচ্ছিল। নীলাপ আয়ুর কাছে যেতেই আয়ু নীলাপের ডান হাত জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে,